এই শাসক দল কি বুঝতে পারছে যে তাদের লজ্জা রাখার জায়গা আছে? আর আরে আমরাই তো লজ্জা পাচ্ছি, লজ্জা লাগছে আমাদের। গোটা পশ্চিমবাংলাকে নরককুণ্ড বানিয়ে দিয়েছে এরা। এবার মানুষের পুজো করার অধিকারটা কেড়ে নিচ্ছেন। এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন, আর তার দলের নেতারা ভাবে এটা একটা স্বাধীন রাষ্ট্র, এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, যা খুশি তাই করবো। মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, সরস্বতী পুজো নিয়ে যেটা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, মানে কোথাও গিয়ে প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে সরস্বতী পুজো করছেন বলে, আর অন্যদিকে দেখতে পাচ্ছি যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো একেবারে পুলিশি পাহারায় পুজো হয়ে গেল। এবার নতুন খবর যেটা জানতে পারছি, একটি স্কুলের প্রধান শিক্ষক তিনি সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছেন। মানে কি হচ্ছে বাংলায়? না, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই সত্যিকারেরই বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় বিদ্যাস্থানে ভয়ে বচো। ওই ছোটোবেলায় দাদু বাবা তাদের মন্ত্র শুনতাম, তারা যখন পুজো করতো, বিদ্যাস্থানেভ্য এ বচ, এখন হয়ে গেছে বিদ্যাস্থানে ভয়ে বচ। একেবারে বিদ্যাস্থান একটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে যা ঘটে গেল সেটা সেই যে রোগ তারই একটা বহিঃপ্রকাশ, এবং এটা যত দিন যাবে আরও বেশি করে এর বহিঃপ্রকাশ ঘটবে। এই ভয়াবহতার হাত থেকে আমাদের মুক্তি তখনই হবে যদি এই সরকারটা, এই দলটা ক্ষমতা থেকে চলে যায়, তাহলে কিন্তু এর হাত থেকে মুক্তি পাবো। আদারওয়াইজ আমাদের সংস্কৃতি, আমাদের ভাবনা, আমাদের সভ্যতা সবই কিন্তু ধ্বংস হয়ে যাবে। দেখুন, আমাদের একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি এরা যেরকম বলে সহনশীলতার সংস্কৃতি, ঠিকই তো। হিন্দুরা সহনশীল বলেই 1947-এর পর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ থেকে গেছে। 1947-এর পর পশ্চিমবাংলায় যতজন লক্ষ লক্ষ মানুষ ওপার থেকে পালিয়ে এসে এপার থেকে অতজন ওদিকে যায়নি। 46-47 এই ঘটনা ঘটেছে। আমরা সহনশীল, আমরা মেনে নিয়েছি ধর্মনিরপেক্ষতাকে, কিন্তু তাকে নিজের হাতে একদম তোষণের রাজনীতির নামে ধ্বংস করে দিয়ে একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা হচ্ছে, যেখানে একেবারে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম তাকে সামনে রেখে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে বর্তমান এই ওয়েস্ট বেঙ্গলের শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দল। এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে গেছে। আমি তোমাকে কয়েক বছর ফিরিয়ে নিয়ে যাব। ধরো ওটা 16 বা 17 সাল, আমার এই মুহূর্তে মনে নেই, দেখে বলতে হবে। উলুবেড়িয়াতে পুজো করতেছে এক ছাত্রীর মাথা ফেটেছিল, সরস্বতী পুজো করতেছে, এবং সেই সময় টেলিভিশনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেটা ফলাও করে ছাপা হয়েছিল। 7-8-এর এক ছাত্রীর মাথা ফেটে গিয়েছিল। ওটা ছিল বিপদ সংকেত। বাঙালি সেই বিপদ সংকেত হয়তো ধরতে পারেনি, তারপরে ওই দলকে বিভিন্ন জায়গায় ভোট দিয়েছে। এবারে কিন্তু জলটা মাথার উপর দিয়ে বওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, প্রথম কথা, আমি কয়েকটা একের পরে ঘটনা বলে যাচ্ছি। যোগেশ চৌধুরীতে পুজো হয়েছে, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বসে আছে, সেখানে এমএলএ, মন্ত্রী, শান্ত্রী মিলে, এমপি মিলে, সেটা মানে কিছু একটা ঘটে চলেছে। সরস্বতী পুজো কীভাবেই হয় নাকি? সরস্বতী পুজো তো সেই অর্থে, সরস্বতী পুজো সার্বজনীন পুজো খুব কম হয়, 2-1টা পুজো হয়। ম্যাক্সিমাম সরস্বতী পুজো বাড়িতে লোকে করে, সেই অর্থে এই পুজোটি একেবারেই সার্বজনীন পুজো। একেবারে সবার মধ্যে এই পুজোর ব্যাপারটা রয়েছে। প্রত্যেকে বাড়িতে মূর্তি করতে না পারুক, সরস্বতীর ছবি রেখে পুজো করে দেয়। এটা একটা মানে বহুদিন ধরে চলা একটা নিয়ম এই দেশে, এই বাংলায় চলে আসছে। কোথাও একটা সেখানেও আঘাত পড়ছে, মানুষ কিন্তু এবারে মানে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। যোগেশ চৌধুরী কলেজে হলোটা কি? যোগেশ চৌধুরী কলেজে 2টো কলেজ আছে ওখানে, একটা মেন কলেজ আর একটা হচ্ছে ওখানে ল কলেজ। শুনেছি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী নাকি সেই ল কলেজের ছাত্রী ছিলেন, এটা বলতে পারবো না, সবাই বলছে তাই। 2টো কলেজ আলাদা আলাদাভাবে পুজো করতেই পারে। কলকাতার বহু কলেজে 3টে কলেজ আছে, ডে, মর্নিং, ইভিনিং। 3টে কলেজ আলাদা আলাদাভাবে পুজো করে। ডে কলেজের পুজো, মর্নিংয়ে পুজো, ইভিনিংয়ে পুজো, এ নিয়ে তো নতুন কোনো কথা ছিল না। শোনা যায় ওই ল কলেজের পুজোকেও দখল করতে চাইছিল ওই ডে কলেজের কিছু লোক। তাদের মধ্যে একজনের তো নাম খুব ছড়িয়ে গেছে, আর একজন এমএলএ তার হয়ে কেউ সাফাই গাইছেন, মদন মিত্র। আমি জানি না এই কথা উনি যা বলেছেন উনি ভেবে বলেছেন কিনা, না ওই সময় অন্য জগতে ছিলেন, সে কথায় পরে আসছি। সেই ল কলেজে পুজোটা ওরা করবে। তারা বলছে আমাদের পুজো তোমরা কেন করবে? না, আমরাও করব। মাতব্বরি এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছিল। ওই কলেজে মানে মেন যোগেশ চৌধুরী কলেজ, যে কলেজে প্রিন্সিপালও বহুদিন ধরে তিতিবিরক্ত হয়ে গেছেন বাইরের লোকের দাপাদাপিতে, সেখানে লক্ষ্য একটাই, ওদের পুজোটা পুরোটা কবজা করবে। ল কলেজের ছেলেমেয়েরা দিতে চায়নি, বিশেষত মেয়েরা।
ব্যাস শুরু হয়ে গেল তাদের উপর হুমকি, ভয়ঙ্কর হুমকি। এবং দেখে নেব, কিছু মেয়ে তো অন ক্যামেরা বলেছে রেপ থ্রেট করা হয়েছে। এবং তারপরে সেখানে পুজো, পুলিশ, মন্ত্রী, এমপি সব মিলিয়ে মানে কিছু একটা ঘটছে। এই শাসক দল কি বুঝতে পারছে যে তাদের লজ্জা রাখার জায়গা আছে? আরে আমরাই তো লজ্জা পাচ্ছি, লজ্জা লাগছে আমাদের। পরের প্রশ্ন, একজন এমএলএ মদন মিত্র, এমনিতে কথা বলতে ভদ্রলোকের সঙ্গে আমি যখন কথা বলি ভালোই লাগে, কিন্তু আজকাল উনি যা শুরু করেছেন, উনি জানছেন দলের ভালো করছেন। তো উনি কিছুদিন এই তো 2 দিন আগে বললেন ওই দলে টাকা পয়সা নিয়ে ইয়ে দেওয়া হয়, সব পোস্ট দেওয়া হয়। উনি নিজেই স্বীকার করে নিলেন। একদিন তো আমরা অভিযোগ করছিলাম, উনি নিজে স্বীকার করে নিলেন। তারপর আবার নাকি ক্ষমা চেয়ে চিঠি দিয়ে দিয়েছেন। এবারে বলছেন যে ছেলেটি এই কাণ্ডটি করেছে ও ভালো ছেলে, অন্যায় করলে ডান্ডা দিয়ে মারবে না তো কী করবে? তাহলে সাবির মারবে না, আবিরকে পাঠাবো। উনি তাহলে ধরেই নিয়েছেন যে তৃণমূলের ছেলেরা ডান্ডা নিয়ে মারতে যায়। উনি মেনে নিচ্ছেন এটা, ও জানেন এর মানেটা কি। আসলে বললাম না, ওই নত্যসত্ত্ব জ্ঞান হারিয়ে গেছে। ক্ষমতা এবং অন্য কিসের নেশার ঘোর আমি জানি না, ক্ষমতার নেশা তো একটা বড় নেশা, পুরো নত্যসত্ত্ব জ্ঞান হারিয়ে যাচ্ছে। উনি নিজে মেনে নিলেন যে ওনার দলের ওই ছাত্র রাজনীতি যারা করে তারা ডান্ডা নিয়ে মারতে যায়। কালকে উত্তর দিতে পারবেন তো, অবশ্য ওনার উত্তর দেওয়ার দায়ও নেই, ওনার কেউ সিরিয়াসলি নেয় না, ওনার কথা শুনে বিতর্ক তৈরি হয়। কিন্তু উনি এটা বলে দিলেন যে এরপর ডান্ডা নিয়ে আরেকজন মারতে যাবে। উনি স্বীকার করে নিলেন ডান্ডা নিয়ে মারতে যাওয়া। এরপর আপনার সরকার যখন থাকবে না, অন্য দলের সরকার যখন আসবে, তারা যখন ডান্ডা নিয়ে যাবে তখন পালাবেন কোথায়? বুঝে কথা বলবেন যা বলার। দ্বিতীয় কথা, আর একটা কথা বলি, একজন হেডমাস্টার পুজো করতে চাইছেন, লোকাল এক মাতব্বর আঙুল উঁচিয়ে ওকে বলছে বদলি করে দেবো 24 ঘন্টার মধ্যে। আমি বলেছি বিজেপি ক্ষমতায় থাকলে ওর ওই আঙুলটাকে না চিরদিনের জন্য মুড়িয়ে দেবো আমরা। এ জীবনের আঙুল তুলে কথা বলতে হবে না একজন শিক্ষক সম্পর্কে। একজন শিক্ষক তার শিক্ষক মতো হওয়ার চেষ্টা করে, তার দিকে আঙুল তুলে কথা বলা কিসের? এত বড় সাহস কি করে হয়? তারপরে সেই লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন শিক্ষকের দিকে আঙুল তুলে কথা বলেছে, নেয়নি। ঠিক যেরকম রেপ থ্রেটের পরেও যোগেশ চৌধুরীতে কোনো ব্যবস্থা প্রশাসন নেয়নি, এখানেও নেয়নি। তার কারণ এরাই তো ভোটটা নিয়ে দেয়। থার্ড, বোলপুরের কোন স্কুলে নাকি শুনলাম হেডমাস্টার, তিনি নাকি পুজো করতে দেয়নি। তিনি বিশেষ সম্প্রদায়ের মানুষ, বিশেষ সম্প্রদায়ের মানুষ। কেন? এই বাংলায় যেখানে যেখানে মানুষ চায় সে পুজো করবে সরস্বতী পুজো, কারণ এটা বিদ্যার মন্দির। ওই হেডমাস্টার জেনে রাখুন, এই সরকার চিরদিন থাকবে না, নতুন সরকার আসবে, আপনাকে চাকরি করতে হবে। আজকে বলে দিয়ে যাচ্ছি, আপনার জেনে রাখা উচিত এ সরকার চিরদিন থাকবে না, এই দল চিরদিন ক্ষমতায় থাকবে না, খুব বেশি দিন থাকবে না, 26-এরা চলে যাবে, নতুন সরকার আসবে, আপনাকে চাকরি করতে হবে। আজকে যা যা করছেন তার হিসাব 26-এর পর আপনাকে দিতে হবে, জেনে রাখুন। সুতরাং শিক্ষক তো পড়াশুনো তো সামান্য হলেও পেটে আছে, জানি না কীভাবে পাস করেছেন। যারা এই ধরনের কথা কাজ করে তারা আদৌ কী পড়াশুনো করে বলতে পারবো না, কিন্তু সামান্যতম পেটে বিদ্যে তো রয়েছে। এইসব করলে আগামী দিনে নিজেকেই সমস্যায় পড়তে হবে। থার্ড ইনসিডেন্ট বলছি, অজস্র, তোমার এখানে 3 ঘন্টা লেগে যাবে। শিলিগুড়ি কমার্স কলেজ এবং শিলিগুড়ি কলেজের মধ্যে এমন গোলমাল যে পুলিশ এসছে। তাহলে মানে আমার প্রশ্ন এখানে, সরস্বতী পুজোতে যদি গোলমাল থামাতে পুলিশ লাগে, এরপর কালী পুজোতে বোধহয় আধা সামরিক বাহিনী লাগবে, আর দুর্গা পুজোতে একদম কেন্দ্র থেকে বলতে হবে ভাই পেট্রোলিয়াম থেকে আর্মি পাঠাও। তার মানে আমরা কি এই অবস্থায় বাস করছি? এই জন্যেই 2006-7 সাল এই দলের নেত্রী যখন রাস্তায় নামতেন, আন্দোলন করতেন, আমরাও তো আন্দোলনকে সমর্থন করেছিলাম, কারণ সিপিএম যা করেছিল অন্যায় করেছিল। তারপরেও তার প্রতিদান তো এই দিয়েছেন, সে তো ছেড়েই দিলাম, গোটা পশ্চিমবাংলাকে নরককুণ্ড বানিয়ে দিয়েছে এরা। এবার মানুষের পুজো করার অধিকারটা কেড়ে নিচ্ছেন। প্রত্যেককে কিন্তু তার ধর্মাচরণ করতে পারে, মনে রাখবেন। আর সরস্বতী পুজো সব স্কুলে বহুদিন ধরে হয়ে এসছে, এখানে কোনো আইনের ব্যাপার নেই, এটা বহুদিন ধরে চলে আসা একটা প্রথা। এর আগেও সরস্বতী পুজো নিয়ে বিতর্ক হয়নি তা নয়, সে অনেক স্বাধীনতার আগে সিটি কলেজে সরস্বতী পুজো করা হবে কি হবে না সেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সুভাষচন্দ্রের একটা বিতর্ক ছিল। পুজো হয়েছিল শেষ পর্যন্ত, পুজো আটকানো যায়নি। সুভাষচন্দ্র পুজোর পক্ষে ছিলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন এত বাড়াবাড়ির দরকার নেই, কিন্তু পুজো শেষ পর্যন্ত সুভাষচন্দ্র করে ছেড়েছিলেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা চাইলে পুজো করতে পারে। পশ্চিমবাংলায় প্রথা আজ শয়ে বছর ধরে চলে আসছে, এই প্রথা থাকবে। যারা এই প্রথাটাকে ধ্বংস করার চেষ্টা করছে, মানুষ তাদের ধ্বংস করে দেবে, সেই দিন সমাগত। এখানে
প্রশ্ন উঠছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দিয়ে এই যে পুলিশি পাহারায় নইলে পুলিশ দিয়ে যে পুজো হচ্ছে, এটা তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তো নয়। আমরা এতদিন শুনেছি বাংলাদেশে নাকি মানে একেবারে পুলিশ দিয়ে পুজো হয়, এখন তো দেখছি পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না। যারা পশ্চিমবঙ্গ চালাচ্ছে তারা তো মনে করে তারা স্বাধীন রাজ্য চালায়। দেখো না, কেন্দ্রের এটা মানবো না, ওটা মানবো না, কেন্দ্রের প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বা পশ্চিমবঙ্গের গেল কি গেল না, বইই গেল, আমার ট্যাবলো নিয়ে আমি থাকবো। অর্থাৎ এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন, আর তার দলের নেতারা ভাবে এটা একটা স্বাধীন রাষ্ট্র, এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, যা খুশি তাই করবো। কিন্তু কথা মনে, এরা বানানোর চেষ্টা করছে, কিন্তু এদের সেই স্বপ্ন সফল হবে না এ জীবনে। এরা ভাবছে 1000 টাকা 2000 টাকা ঘুষ দিয়ে মানুষের ভোট চিরদিন নিয়ে নেবে, অত সহজ। মানুষের কিন্তু এবারে গায়ে হাত পড়ে গেছে, মানুষ দেখছে হ্যাঁ আমি 1000 টাকা নিচ্ছি, আমার মেয়েটার সুরক্ষা আছে তো, আমার ছেলেটা স্কুলে সরস্বতী পুজো করতে চাইলে করতে পারবে তো। আজকে এইটা লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির মনে কিন্তু চলে এসছে। বাঁচবে এরা, এরপরে এরা একদম শেষ হয়ে যাবে, থাকবে না। তার কারণ মানুষকে এরা হয়তো ভুল বুঝেছে, ভেবেছে সব মানুষ বোধহয় হাত পেতে থাকে। সেই মানুষগুলো যখন রুখে দাঁড়ায় না, 1977-এর কথা তো মনে থাকা উচিত এদের। ইন্দিরা গান্ধীর কী হাল হয়েছিল, এদের পরিণতি তার চেয়ে অনেক খারাপ হবে। গোটা পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থাটাই এখন উদ্বেগের জায়গায় পৌঁছেছে। আমরা জানি না আমরা ঠিক কোন দিকে যাচ্ছি, কারণ পুজো নিয়ে যা হলো এবার তো সব পুজোই ঘটনা ঘটতে থাকবে আগামী দিনে। এবং সেখানে একজন মানে যে কাণ্ডটি করলো যোগেশ চৌধুরীতে, তাকে হয় পার্টি সতর্ক করা উচিত ছিল, পার্টি থেকে বার করে দেওয়া উচিত ছিল, বা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই না করে একজন এমএলএ মদন মিত্রের মতো সিনিয়র লোক, সে বলছে ডান্ডা নিয়ে পেটানোটাকে সাপোর্ট করছে। এরপরে পশ্চিমবাংলা সম্পর্কে আদৌ কোনো রকম ভরসা করার জায়গা থাকে, ভরসার কোনো জায়গা থাকে আদৌ? আমার তো নেই। প্রত্যেকে এদের দয়ায় রয়েছি, কোনোদিন বেরোলে মাথা ফাটিয়ে দিতে পারে, মুখ ফাটিয়ে দিতে পারে, ডান্ডা নিয়ে ঠান্ডা করে দিতে পারে। কিন্তু আবার আমি বলি যে হিটলারও শেষ কথা তো ছিল না, ইন্দিরা গান্ধী বাউন্স ব্যাক করেছিল মানে গণতন্ত্র মেনে নিয়ে। হিটলার শেষ কথা ছিল না, মুসলিনি শেষ কথা ছিল না, তাদের পরিণতি ভয়ঙ্কর ছিল। লালু 15 বছর এরকমভাবে বিহার চালিয়েছিল, লালুকে 10 বছর জেল খেটে আসতে হয়েছে, ওই হাল হয়েছে লালুর, মনে রাখতে হবে। তবে হ্যাঁ, এই যে বলি, যারা ক্ষমতায় থাকে তারা তো সবসময় ইতিহাসকে মনে রাখে না, তাদের চোখে থাকে ক্ষমতার চশমা। যেদিন চশমাটা সরে যায় পৃথিবী শেষ, তো তাদের অন্তত দুনিয়াটা শেষ হয়ে যায়।